শোনো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রুমকি। আমার জীবনের গল্প আমি আজ তোমাদের শোনাতে এসেছি। গল্পটা আগুনের মতো জ্বলন্ত, আবার বেদনার মতো কাঁদানো। আমার বিয়ে হয়েছিল 10 বছর আগে। আমি ভেবেছিলাম স্বামীকে নিয়ে সংসারটা একদিন স্বপ্ন হয়ে যাবে, কিন্তু কে জানতো নেশায় ডুবে থাকা স্বামীর জন্য আমাকে শ্মশানের আগুন দেখতে হবে। হ্যাঁ, মাত্র 2 মাস হলো ও নেই। আমি ভেঙে পড়েছিলাম, একেবারেই শেষ হয়ে গেছিলাম। কিন্তু হঠাৎ এক বন্ধু অনলাইনে পরিচয় হলো আমার। সেই বন্ধু রাতের পর রাত আমায় জাগিয়ে রাখল, চোখে জল নয় আগুন জ্বালালো। আজ আমি সেই আগুনের কাহিনী খুলে বলবো। শোনো, আমার বুকের ভেতর জমে থাকা অগ্নিকণার গল্প। প্রস্তুত তো? তবে শুরু করেছি। আমি রুমকি। বিয়ের পর কেটে গেছে দীর্ঘ 10টা বছর। স্বামীকে নিয়ে সংসার করছিলাম, কিন্তু সেই সংসারে আলো কম, অন্ধকারে বেশি ছিল। স্বামী নেশায় ডুবে থাকত, রাত্রির পর রাত্রি আমাকে একা ফেলে দিত। আমার চোখ ভিজত, অথচ ওর চোখ লাল হতো অন্য কারণে। তারপর এক রাতের ঝড়, এক গাড়ি দুর্ঘটনা, আর আমি হয়ে গেলাম বিধবা। মাত্র 2 মাস হলো, অথচ মনে হচ্ছে যেন যুগের শূন্যতা বুকের ভেতর জমে গেছে। প্রথম দিকে আমি কারোর সঙ্গে কথা বলতাম না, চুপচাপ থাকতাম। সবার কাছে হাসির মুখ, ভেতরে কান্না। ঠিক তখনই একদিন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। নাম তন্ময়। আমরা আগে শুধু একে অপরকে চিনতাম, বেশি ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু সেই রাতেই কথা শুরু হলো। হয়তো ভাগ্য তাই চেয়েছিল। প্রথম দিনেই ওর কণ্ঠে অদ্ভুত এক টান পেলাম, যেন অনেক দিন পর কেউ সত্যি সত্যি আমার ভাঙা বুকের ভেতর হাত রাখল। কথায় কথায় কখন যে রাত শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। এরপর থেকে প্রতিদিন রাত আসতো নতুন অপেক্ষা নিয়ে। সারাদিন আমি যেন শুধু রাতের জন্য বেঁচে থাকতাম। তন্ময়ের মেসেজ, ফোন, আমার নিঃসঙ্গতা যেন ধীরে ধীরে আগুনে পরিণত হচ্ছিল। একদিন তন্ময় হঠাৎ বলল, রুমকি, তোমাকে না মনে হয় আমি খুব কাছ থেকে অনুভব করি। তুমি একা থাকো, আমিও একা। আমরা কি একসাথে কিছু সময় কাটাতে পারবো না? আমার বুক কেঁপে উঠল। এই কাঁপন ভয় ছিল না, বরং দীর্ঘদিনের জমে থাকা আকুলতা। আমি বললাম, হ্যাঁ পারবো, তবে প্রতিশ্রুতি চাই, তুমি আমার ভাঙা জীবনকে নতুন করে সাজাবে। তন্ময়ের হাসির শব্দ কানে বাজল, এমন হাসি বহুদিন শুনিনি। সেই রাতেই শুরু হলো আমাদের নতুন এক অধ্যায়। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বললাম, গল্প করলাম, হাসলাম, মাঝে মাঝে চুপ করে থেকেও একে অপরকে অনুভব করলাম। রাত যেন ছোট হয়ে আসত, অথচ আমার বুকের ভেতর জেগে উঠত আগুন। কতদিন যে আমি নিঃসঙ্গতার শিকলে বাঁধা ছিলাম। সেই শিকল ভাঙতে শুরু করল তন্ময়ের প্রতিটা বাক্য, প্রতিটা হাসি, প্রতিটা নিঃশ্বাস। আমার জীবন যেন আবার ধীরে ধীরে রঙিন হতে লাগল। মনে হতো তন্ময় আমার কাছে না এলে আমি নিঃশ্বাস নিতে পারবো না। সেদিন আমি প্রথমবার ওকে বললাম, তন্ময়, আমি চাই প্রতিটা রাত তোমার সঙ্গে কাটাতে। আমার জীবনের সব শূন্যতা তুমি ভরিয়ে দাও। ও চুপ করেছিল কয়েক সেকেন্ড, তারপর ফিস ফিস করে বলল, আমি আছি রুমকি, সব সময়। সেই রাতেই আমি বুঝলাম এই পথটা আর আগের মতো নিঃসঙ্গ নয়। এই পথে আগুন আছে, আলো আছে, আবার ঝড়ও আছে। তন্ময়ের সঙ্গে সেই প্রথম রাতের আলাপ আমাকে এক অদ্ভুত আলো দেখিয়েছিল। মনে হচ্ছিল যেখানে সব শেষ হয়ে গেছে, সেখান থেকে আবার নতুন কিছু শুরু হচ্ছে। প্রতিদিন রাত নামলেই আমি তন্ময়ের অপেক্ষায় থাকতাম। ফোনে নামগুলো জলজল করত, আমার বুকের ভেতর কেমন কাঁপন ধরত। আমি জানতাম আজ রাতেও আমার নিঃসঙ্গতা ভাঙবে।
একদিন ও বলল, রুমকি, তোমাকে না আমি খুব আপন মনে করি। তুমি কি বুঝতে পারো সেটা? আমি একটু থেমে বললাম, হয়তো বুঝতে পারি, তবে ভয় পাই যদি আবার হারিয়ে ফেলি। ওর গলায় শক্তি ছিল, কোমলতাও ছিল। তন্ময় বলল, তুমি আমাকে হারাবে না। আমি চাই না তুমি আবার একা হও। সেই রাতেই আমি বুক খুলে তন্ময়ের কাছে আমার ব্যথা বললাম। স্বামীর নেশা, একাকিত্ব, অভাব, ভয়। তন্ময় কিছুক্ষণ চুপ করে শুনল, তারপর বলল, তুমি খুব সাহসী রুমকি। আমি থাকব তোমার সঙ্গে, যতদিন তুমি চাইবে। কথাগুলো আমার শরীর মন কাঁপিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল জীবনের সব জমে থাকা অশ্রু যেন ঝরে যাচ্ছে, আবার বুকের ভেতর নতুন করে জ্বলে উঠছে এক শিখা। এরপর দিন যেতে লাগল। আমরা প্রতি রাতে একসঙ্গে থাকতাম। ফোনের ওপার থেকে হলেও সেই সময়টা ছিল শুধুই আমাদের। হাসি, কান্না, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে প্রতিটা রাত আমাদের জীবনের গল্প হয়ে উঠল। একদিন তন্ময় বলল, রুমকি, আমি চাই একদিন তোমাকে সামনে থেকে দেখতে, শুধু ফোনে নয়, তোমার চোখের ভেতরে তাকাতে চাই। আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম এই পথটা সহজ নয়। সমাজ, পরিবার সবকিছু মিলিয়ে এটা ঝড় তুলতে পারে। তবু আমি ওকে থামালাম না, শুধু বললাম, যদি তুমি প্রতিশ্রুতি দাও, আমি ভরসা রাখব। তন্ময়ের উত্তর সেদিন আমার জীবনের নতুন প্রতিজ্ঞা হয়ে গেল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি রুমকি, তোমার জীবনে আর একা রাত আসতে দেব না। সেদিন আমার মনে হল 10 বছরের অন্ধকার ভেঙে প্রথমবার সত্যি সত্যি আলো এসেছে। 2 মাস ধরে প্রতি রাতে তন্ময়ের সঙ্গে কথা বলার পর আমার বুকের ভেতর এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। ওর কণ্ঠ ছাড়া ঘুম আসত না। সকালে ঘুম ভাঙলেও মনে হতো রাতের কথোপকথনই সত্যি ছিল, দিনের আলো মিথ্যে। একদিন তন্ময় হঠাৎ বলল, রুমকি, তুমি কি একদিন আমাকে সত্যি সত্যি দেখা করতে দেবে? ফোনের ওপারে তোমার নিঃশ্বাস আমি টের পাই, কিন্তু চোখের ভেতরে তাকাতে চাই। আমি প্রথমে চমকে উঠেছিলাম। মনে হলো সমাজ কি বলবে, লোকজন কি বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে এলো। এতদিন আমি সমাজের ভয়েই নিজের জীবনটা জ্বালিয়ে দিয়েছি। এইবার যদি আবার ভয় পাই, তবে হয়তো নতুন আলো জন্ম নেবেই না। আমি একটু থেমে বললাম, তন্ময়, যদি তোমার চোখে সত্যি কিছু থাকে তবে দেখা হবে, কিন্তু যদি এ শুধু খেলা হয় তবে আমি একেবারে ভেঙে পড়ব। তন্ময়ের উত্তর আমার বুক গরম করে দিল। আমি তোমার শেষ ভরসা রুমকি, খেলতে এলে না। সেদিনই ঠিক হলো আমরা দেখা করব। দিনটা আজও মনে আছে। ভোর থেকে বুকের ভেতর কাঁপন চলছিল। মনে হচ্ছিল আবার নতুন বিয়ে হচ্ছে, আবার যেন কোণে সাজতে হবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। চোখের তলায় অন্ধকার, তবু এক অদ্ভুত উজ্জ্বলতা যেন লুকিয়ে আছে। আমি একটা হালকা শাড়ি পরলাম, গলায় সামান্য গয়না। মনে হচ্ছিল এই সাজটা শুধু ওর জন্য। তন্ময়ের সঙ্গে দেখা করার জায়গা ছিল শহরের এক শান্ত ক্যাফে। আমি যখন পৌঁছালাম, ও তখনই বসেছিল। দূর থেকে দেখে মনে হলো এতদিন ধরে ফোনে যেই কণ্ঠ আমার রাতগুলো জ্বালিয়েছে, আজ সেই মানুষ সত্যি আমার সামনে। ওর চোখ দুটো আমাকে দেখে স্থির হয়ে গেল। আমি হঠাৎই লজ্জায় চোখ নামিয়ে ফেললাম, কিন্তু বুকের ভেতর যে ঝড় বয়ে গেল তা আমি লুকোতে পারিনি। তন্ময় ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর বলল, রুমকি, অবশেষে তুমি আমার সামনে। ওর কণ্ঠে সেই পুরনো টান, তবে আজ সেটা বাস্তব। আমি শুধু হাসলাম, আর চোখের কোণে জল চিকচিক করে উঠল। আমরা বসে পড়লাম। প্রথম কিছুক্ষণ কিছু বলার ছিল না, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছিল। আমি কাপে চা নিলাম, কিন্তু হাত কাঁপছিল। তন্ময় আমার কাঁপা হাত দেখল, ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি আছি। এই এক বাক্যে আমার বুকের সব ভয় যেন মুছে গেল। আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বললাম। মাঝে মাঝে চুপ করে শুধু চোখে চোখ রাখতাম। মনে হচ্ছিল ভাষার কোনো প্রয়োজন নেই, চোখের ভেতরেই সব লেখা আছে। একবার তন্ময় হঠাৎ করে আমার হাতটা নিজের হাতে নিয়ে ফেলল। আমার ভেতরটা কেঁপে উঠল।
এতদিনের জমে থাকা শূন্যতা যেন মুহূর্তেই ভেঙে পড়ল। আমি কিছু বললাম না, শুধু চোখ বন্ধ করে সেই স্পর্শের উষ্ণতা টের নিলাম। তন্ময় বলল, রুমকি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে তোমার প্রতিটা নিঃশ্বাস আমার সঙ্গে জড়াবে। তুমি আর একা থাকবে না। আমার চোখ ভিজে গেল। আমি শুধু বললাম, তাহলে প্রতিটা রাত আমার জন্য আলোর হবে, তাই না? তন্ময়ের চোখে আমি উত্তর পেয়ে গেলাম। সেদিন ক্যাফে থেকে বের হবার সময় শহরের আলো আমার চোখে পড়ছিল, কিন্তু মনে হচ্ছিল সব আলো ম্লান। শুধু তন্ময়ের পাশে দাঁড়ানো এই মুহূর্তটাই সত্যি। আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো সেদিন। আর আমি জানতাম এই পথ সহজ নয়, কিন্তু যে আগুন জ্বলে উঠেছে সেটাকে কেউ থামাতে পারবে না। প্রথম দেখা হয়ে যাওয়ার পর থেকে আমাদের সম্পর্ক যেন আরও নতুন মোড় নিল। তন্ময়ের চোখে যে প্রতিশ্রুতির আগুন দেখেছিলাম সেটাই আমার মনে ঘুরে বেড়াচ্ছিল প্রতিনিয়ত। সেই রাতেই আমি ফোনটা হাতে নিলাম। তন্ময়ের নাম স্ক্রিনে ভেসে উঠতেই বুকের ভেতর কাঁপন ধরল। কল ধরতেই ওর কণ্ঠে সেই উষ্ণ হাসি। রুমকি, আজ তুমি আমার সামনে বসেছিলে। বিশ্বাস করো, আমি এখনো চোখ বন্ধ করলে তোমার সেই চোখগুলো দেখি। আমি লজ্জায় চুপ করে রইলাম। এতদিনের জমে থাকা শূন্যতা যেন আস্তে আস্তে ভরে যাচ্ছিল। আমি বললাম, আমিও দেখছি তোমাকে তন্ময়, চোখ বন্ধ করলেই। সেই রাত ছিল অন্যরকম। আমরা শুধু গল্প করিনি, আমরা একে অপরের স্বপ্নের ভেতর ঢুকে গিয়েছিলাম। আমি বলেছিলাম আমার ভাঙা সংসারের ব্যথা, আর তন্ময় বলেছিল ওর একাকিত্বের ইতিহাস। যেন আমরা দুজন একই নদীর দুই পাড়ে দাঁড়িয়েছিলাম, আর এখন স্রোত আমাদের একসাথে করে দিয়েছে। তন্ময় হঠাৎ বলল, রুমকি, জানো তো, তোমার কণ্ঠে একটা জাদু আছে। আমি যদি এক রাত তোমার কথা না শুনি, মনে হয় আমি শ্বাস নিতে পারবো না। আমি কেঁপে উঠলাম। এতদিন ধরে যে অনুভূতি বুকের গভীরে লুকিয়েছিল, তন্ময় সেটা মুখে বলে দিল। আমি ফিসফিস করে উত্তর দিলাম, তাহলে তুমি প্রতিটা রাত থাকবে তো আমার পাশে? ওর উত্তর এলো ঝড়ের মতো, আমি থাকবো যতদিন তুমি চাও। এরপর প্রতিদিন রাত আমাদের কাছে হয়ে উঠল নতুন উৎসব। দিনের বেলা আমি ব্যস্ত থেকেও রাতের অপেক্ষায় থাকতাম, যেন পুরো পৃথিবী থেমে যেত, শুধু আমাদের দুজনের জন্য সময় তৈরি হতো। কখনো আমরা ঘন্টার পর ঘন্টা হেসে গেছি। তন্ময় এমন সব কথা বলতো যে আমার চোখে জল এসে যেত হাসতে হাসতেই। আবার কখনো আমরা নিঃশব্দে থেকেছি, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাস মিশেছে। সেই নীরবতাই ছিল হাজার কথার চেয়েও গভীর। এক রাতে তন্ময় বলল, রুমকি, তুমি জানো তো, আমাদের সম্পর্ক সহজ নয়, সমাজ আমাদের গ্রহণ করবে না। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, জানি, কিন্তু আমি আর সমাজের জন্য বাঁচতে চাই না তন্ময়। আমি চাই আমার জন্য বাঁচতে, আমাদের জন্য। তন্ময়ের কণ্ঠ ভিজে উঠল। তাহলে প্রতিশ্রুতি দাও, তুমি আমাকে ছাড়বে না। আমি চোখ বন্ধ করে মনে মনে প্রতিজ্ঞা করলাম। বললাম, আমি ছাড়ব না, যত ঝড় আসুক আমি তোমার হাত ছাড়ব না। সেই প্রতিশ্রুতির পর আমাদের সম্পর্ক যেন আরও আগুনে জ্বলে উঠল। প্রতিটা রাত যেন আগের রাতের চেয়ে উষ্ণ। আমি অনুভব করছিলাম এ শুধু প্রেম নয়, এই এক ধরনের মুক্তি। এক রাতে তন্ময় আমাকে বলল, তুমি জানো, আমি চাই তোমাকে দেখতে আবার, শুধু একবার না, বারবার। তুমি কি আমায় আবার সময় দেবে? আমার বুকের ভিতর হাহাকার জেগে উঠল। আমি জানতাম দেখা মানেই ঝুঁকি, মানেই ভয়, কিন্তু আমার ভেতরের আগুন আমাকে থামাতে দিল না। আমি বললাম, হ্যাঁ তন্ময়, আবার দেখা হবে। সেই দিন ফোন রেখে আমি দীর্ঘক্ষণ নিঃশ্বাস নিলাম। জানতাম এই পথ বিপজ্জনক, কিন্তু আমি আর ফিরতে পারবো না। ততক্ষণে আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠেছে, আর সেটা নিভবে না। প্রথম দেখা শেষ হতেই বুকের ভেতর এক অদ্ভুত আলো জেগেছিল, কিন্তু সেই আলো আমাকে আরও তৃষ্ণার্ত করে তুলল। প্রতি রাত তন্ময়ের সঙ্গে কথা বলতে বলতে মনে হতো ফোনের সীমাবদ্ধতা আমাদের আবেগের আগুন সামলাতে পারছে না। তন্ময় বারবার বলছিল, রুমকি, আমি তোমাকে আবার দেখতে চাই, একবার নয়, বারবার তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে চাই। আমি ভয় পেতাম, সমাজের বাধা, মানুষের কথা, কিন্তু আবার মনে হতো আমি যদি সব কিছু ভেবে থেমে যাই, তবে জীবনের এই নতুন অধ্যায়ের জন্মই নেবে না। অবশেষে আমি রাজি হলাম। আমরা ঠিক করলাম এবার শহরের বাইরে একটু নির্জন জায়গায় দেখা করব, যেন চারপাশের চোখ আমাদের অচেনা থেকে যায়। দিনটাতে আমি অস্থির হয়ে উঠেছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে দেখছিলাম। মনে হচ্ছিল আমি আবার কিশোরী হয়ে গেছি, যার প্রথম প্রেমের ডাকে বুক থুকপুক করছে।
শাড়ির রং বেছে নিতে গিয়েও দ্বিধায় পড়েছিলাম। শেষে একটা হালকা লালচে শাড়ি পরলাম। মনে হচ্ছিল আজ আমি যেন আগুনের রং পরে যাচ্ছি। তন্ময় আসতে দেরি করেনি। গাড়ি থেকে নামতেই আমার বুক কেঁপে উঠল। ওর চোখে যে উচ্ছ্বাস, যে আলো, তা আমি আগেরবারও দেখেছিলাম, কিন্তু আজ সেটা দ্বিগুণ তীব্র। ও এগিয়ে এসে ধীরে বলল, রুমকি, তুমি জানো, তোমাকে দেখলে আমার বুক কেমন যেন ধক করে ওঠে। আমি লজ্জায় মাথা নিচু করলাম, কিন্তু চোখের কোণে লুকানো হাসিটা বেরিয়ে এলো। আমরা হাঁটতে হাঁটতে এক শান্ত বাগানের ভেতরে ঢুকে গেলাম। চারপাশে হালকা বাতাস বইছিল। আমি গাছের পাতায় রোদের ঝলকানি দেখছিলাম, কিন্তু মনে হচ্ছিল পৃথিবীর সব আলো ম্লান হয়ে গেছে, শুধু আমাদের দুজনকে ঘিরেই আলোর বৃত্ত তৈরি হয়েছে। তন্ময় হঠাৎ থেমে আমার দিকে ঘুরল, চোখে চোখ রেখে বলল, রুমকি, তুমি জানো তো আমি আমার জীবনটা তোমার ছাড়া কল্পনা করতে পারি না। আমার বুকের ভেতর কাঁপন উঠল। আমি ধীরে বললাম, তন্ময়, আমি ভয় পাই, যদি হঠাৎ এই আলো নিভে যায়। ও শক্ত গলায় উত্তর দিল, এই আলো কখনো নিভবে না, আমি আমার প্রাণ দিয়েও এটাকে বাঁচিয়ে রাখব। সেই মুহূর্তে ওর চোখের ভেতর যে দৃঢ়তা দেখেছিলাম, তাতেই আমার ভয় গলে গেল। আমরা একটা বেঞ্চে বসে পড়লাম। চারপাশে পাখির ডাক, বাতাসের হালকা শব্দ, আর আমাদের বুকের ধুকপুক, সব মিলে যেন অন্য জগৎ। তন্ময় ধীরে আমার হাতটা নিজের হাতে নিল। আগেরবারের মতো আমি লজ্জা পেলাম না। এবার আমি নিজেই ওর দিকে তাকালাম। ওর চোখে শুধু ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো দ্বিধা নেই। আমি ফিসফিস করে বললাম, তন্ময়, যদি কখনো পৃথিবী আমাদের বিরুদ্ধে যায়, তুমি কি সত্যিই আমার হাত ছাড়বে না? ওর গলা ভিজে উঠল। আমি শপথ করছি রুমকি, তোমার হাত আমি কোনো দিন ছাড়ব না। সেই প্রতিজ্ঞার মুহূর্তে আমার মনে হলো আমি আবার বেঁচে উঠেছি। আমাদের কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই দেখা শুধু সাধারণ দেখা নয়, এটা একটা প্রতিশ্রুতির নবজন্ম। বিকেল গড়িয়ে সন্ধে আসতে শুরু করল। আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ল। আমি তন্ময়ের পাশে দাঁড়ালাম, আকাশের দিকে তাকালাম। মনে হচ্ছিল সৃষ্টিকর্তাও আমাদের গল্পের সাক্ষী হয়ে আছেন। তন্ময় ফিসফিস করে বলল, রুমকি, তুমি জানো, এই সন্ধে আমার কাছে ইতিহাস হয়ে থাকবে। আমি উত্তর দিলাম, আমার কাছেও। আজ থেকে প্রতিটা সন্ধে আমি তোমার নামেই বাজব। সেদিন আমরা যখন বিদায় নিলাম, আমার চোখ ভিজে উঠল। মনে হচ্ছিল আবার অন্ধকার নেমে আসছে। কিন্তু তন্ময় হাত চেপে বলল, কাঁদবে না, রাত নামলেই আবার কথা হবে। আর একদিন, শুধু রাত নয়, প্রতিটা দিন একসাথে কাটাবো। সেই প্রতিশ্রুতিই আমার বুকের ভেতর উষ্ণ আগুন জ্বালিয়ে রাখল। আমার জীবনে রাতগুলো একসময় ছিল দুঃসহ। স্বামীর মৃত্যুর পর প্রথম কয়েক সপ্তাহ আমি ঘুমোতে পারতাম না। একা ঘরে শুধু ফাঁকা বিছানার দিকে তাকিয়ে থাকতাম। সেই শূন্যতা ভরিয়ে দিল যে মানুষটা, সেই এখন আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। ওর সঙ্গে রাতের আড্ডা থেকে যে সম্পর্ক তৈরি হলো, সেটার প্রতিটি মুহূর্ত যেন আমার ভেতরে জমে থাকা অশ্রুকে পরিণত করল আবেগের আগুনে। সে রাতে আমরা দুজনেই ভীষণ ক্লান্ত ছিলাম, কিন্তু ক্লান্তি ভুলে মেসেজে কথা চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই ও বলল, রুমকি, তুমি কি কখনো ভেবেছ আমরা যদি একসাথে থাকতাম তাহলে কেমন হতো? আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। জানতাম এ প্রশ্নের উত্তর দেওয়া মানে নিজেকে আরও বেশি ভাসিয়ে দেওয়া। তবুও আমি মুচকি হেসে উত্তর দিলাম, তাহলে হয়তো আমার জীবনটা আবার নতুন করে রঙিন হয়ে উঠত। ও হাসল। সেই হাসি আমার বুকের ভেতর ঝড় তুলল। মনে হলো আমি আবার বেঁচে উঠছি, আবার এক নারী হিসেবে নিজেকে আবিষ্কার করছি। আমাদের কথোপকথন সেদিন আর সাধারণ রইল না। আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি কল্পনা করছিলাম ঘরে আমি আর সে, জানালার বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে শুধু আমাদের দুজনের হাসি। হয়তো ও আমায় চা করে দিচ্ছে, আমি মজা করে বলছি, তুমি একদম ভেখেয়ালি, এত চিনি দিলে আমি একদিন ডায়াবেটিস হয়ে যাব। এই সব কল্পনার মাঝে হঠাৎই আমার চোখে জল চলে এলো। আমি কেঁদে ফেললাম। ও জিজ্ঞেস করল, কেন কাঁদছ রুমকি? আমি ধীরে বললাম, কারণ এত সুখী হওয়ার স্বপ্ন দেখার সাহস আমি অনেক বছর পর করলাম। ও আমাকে শান্ত করল, বলল, তুমি ভেবো না, আমি আছি।
তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য আমি সবসময় থাকব। এই কথাগুলো আমার হৃদয়কে এমনভাবে ছুঁয়ে গেল যেন দীর্ঘ অন্ধকার শেষে হঠাৎ ভোরের আলো এসে পড়েছে। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক শুধু মুহূর্তের খেলা নয়, এর ভেতরে আছে গভীরতা, আছে ভালোবাসার আগুন, আছে আবেগের নরম স্পর্শ। রাত গড়িয়ে ভোর হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের গল্প থামছিল না। হঠাৎই ও বলল, রুমকি, তুমি জানো আমি তোমাকে প্রতিদিনই কল্পনা করি, কেমন করে তুমি হাসো, কেমন করে রাগ করো। আমি মৃদু হেসে বললাম, আর আমি ভাবি তুমি আমাকে ডাকছ, আমি দৌড়ে গিয়ে তোমার কাছে দাঁড়িয়ে আছি। হয়তো একদিন সত্যি এমনটাই হবে। রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। জানালার বাইরে চাঁদ হেলে পড়ছে, তারার আলো ম্লান হয়ে আসছে। অথচ আমার ঘরের ভেতরে আলো যেন নিভছিলই না। মোবাইলের পর্দায় ভেসে উঠছিল সেই মানুষের বার্তা, যে মানুষটা আমার অন্ধকার জীবনে হঠাৎ আলোর মতো প্রবেশ করেছে। ও বলল, রুমকি, তুমি জানো আমি প্রতিদিন সকালে ঘুম ভাঙার আগে তোমার কথাই ভাবি। মনে হয় যদি তোমার মুখটা দেখতে পেতাম তাহলে সারাটা দিন ভালো যেত। আমার বুকটা হঠাৎই কেঁপে উঠল। আমি মৃদু গলায় উত্তর দিলাম, তাহলে তুমি একদিন সত্যি আমাকে দেখতে আসবে না? কিছুক্ষণ নীরবতা। তারপর ও লিখল, চাই তো, খুব চাই, কিন্তু ভয় হয় তুমি হয়তো আমাকে দূরে ঠেলে দেবে। আমি মোবাইলটা শক্ত করে ধরে বললাম, তুমি এত ভয় পেও না, আমি এখন আর কাউকে দূরে ঠেলতে পারবো না। আমি তো চাই তুমি আরও কাছে আসো। সেদিন রাতে আমরা প্রথমবার নিজেদের অতীতের গল্প খুলে বললাম। আমি আমার ভাঙা সংসারের কথা বললাম কিভাবে নেশাভান স্বামী এক গাড়ি দুর্ঘটনায় আমাকে একা করে দিয়ে চলে গেল। আমি যখন কাঁদছিলাম তখন সে কেবল শুনছিল, মাঝে মাঝে শুধু লিখছিল, আমি আছি, তুমি একা নও। তারপর ও নিজের কথাও বলল ও একসময় প্রচণ্ড একাকিত্বে ভুগেছে, অনেক চেষ্টা করেও কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি। তখনই বুঝলাম আমরা দুজন দুই দিক থেকে একে অপরের শূন্যতা পূরণ করছি। রাত বাড়তে থাকল, কথা যেন শেষ হচ্ছিল না। হঠাৎ ও লিখল, রুমকি, তুমি কি কল্পনা করতে পারো আমরা যদি একই ছাদের নিচে থাকতাম? সকালে আমি তোমাকে ডেকে দিতাম, তুমি হয়তো বিরক্ত হয়ে বলবে, এত সকালে কেন? অথচ ভেতরে ভেতরে হাসবে। আমি চোখ বন্ধ করে কল্পনা করলাম, সত্যিই যদি এমন হতো। আমি হয়তো রান্নাঘরে ব্যস্ত আর ও পেছন থেকে মজা করে বলছে, আজ কি রান্না হবে? আমার প্রিয় পদ আছে তো? আর আমি মিষ্টি রাগ দেখিয়ে বলছি, তুমি তো শুধু খাওয়ার জন্যই আমাকে ভালোবাসো। ভাবতে ভাবতেই আমি হেসে ফেললাম, আর সেই হাসি আমাকে মনে করালো কতদিন আমি এভাবে মন খুলে হাসিনি। সেদিন আমি সাহস করে প্রথমবার বললাম, শোনো, তোমার সঙ্গে কথা বললে আমার মনে হয় আমি আবার নতুন করে বাঁচছি। আমি যেন ধীরে ধীরে আমার পুরনো কষ্ট ভুলে যাচ্ছি। ও উত্তর দিল, তাহলে আমি চাই তোমাকে প্রতিদিনই এমনভাবে হাসাতে যাতে তুমি কোনোদিন আর একা বোধ না করো। এই কথাগুলো আমার বুকের ভেতর উষ্ণ আগুন জ্বালিয়ে দিল। আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা আর কেবল ভার্চুয়াল বন্ধুত্বে সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে রক্ত মাংসের মতো হয়ে উঠছে। ভোর হতে তখন আর বেশি দেরি নেই। জানালার ফাঁক দিয়ে প্রথম আলোর রেখা ভেতরে ঢুকছে। আমি তখন ওর সঙ্গে মগ্ন কথোপকথনে। হঠাৎ সে বলল, রুমকি, যদি আমি হঠাৎ করেই তোমার দরজায় দাঁড়িয়ে যাই, তুমি কি আমাকে গ্রহণ করবে? আমি চমকে উঠলাম। উত্তর দিতে গিয়ে গলা কেঁপে গেল। তবুও সাহস করে লিখলাম, হ্যাঁ, আমি তোমাকে গ্রহণ করব, কারণ আমি জানি তুমি শুধু মানুষ নও, তুমি আমার নতুন করে বেঁচে থাকার কারণ। সেদিন রাতটা যেন অন্য রকম ছিল। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম একেবারেই আসছিল না। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছিল সেই প্রিয় মুখের ইমোজি, সেই উষ্ণ কথাগুলো যা আমার অন্তরের অন্ধকারকে আলোকিত করছিল। হঠাৎ সে লিখল, রুমকি, জানো, তোমার কণ্ঠস্বর যদি সত্যি একবার শুনতে পারতাম তাহলে হয়তো এই অদ্ভুত দূরত্বটা কিছুটা হলেও কমে যেত। আমি কয়েক মুহূর্ত ভাবলাম, ভয় লাগছিল, যদি কণ্ঠে কিছু প্রকাশ পেয়ে যায়, যদি আবেগ আটকে রাখা না যায়। তবুও সাহস করে আমি ফোন কল দিলাম। প্রথমবার ওর কণ্ঠ শুনে আমার বুকটা যেন হালকা হয়ে গেল। গলার ভেতর উষ্ণতা,
প্রতিটি শব্দে মমতা আর আকর্ষণ। ও বলল, তুমি এত সুন্দর করে হ্যালো কেন বললে? মনে হলো যেন আমার সামনে বসে আছো। আমি মৃদু হেসে বললাম, তাহলে একদিন সামনেই বসে শোনো। আমরা দুজনেই হেসে উঠলাম। সেই হাসি আমাকে মনে করালো বহু বছর আগে স্বামীর সঙ্গে প্রথম কথোপকথনের স্মৃতি। কিন্তু আজকের হাসি আলাদা। এখানে ছিল না কোনো ক্লান্তি, ছিল না কোনো আড়ষ্ঠতা, শুধু খোলা মনের উষ্ণতা। সেই রাতেই ও আমাকে বলল তার স্বপ্নের কথা। রুমকি, আমি চাই তোমাকে একদিন নিয়ে গিয়ে শহরের বাইরে এক নির্জন জায়গায় বসাই, যেখানে শুধু আমরা দুজন থাকব, চারপাশে গাছ, আকাশে তারা আর আমাদের কথোপকথন। আমি চোখ বন্ধ করে কল্পনা করলাম। মনে হলো সত্যিই যদি এমন হতো। নিঃশব্দ রাতে শুধু ঝিঝি পোকার ডাক আর আমাদের দুজনের মিষ্টি হাসি। আমি মৃদুস্বরে বললাম, তুমি জানো, আমি অনেক দিন ধরে এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছি, যেখানে আমি মুক্ত হয়ে হাসতে পারবো, কাঁদতে পারবো, ভালোবাসতে পারবো। ও উত্তর দিল, তাহলে আমরা দুজনেই একই স্বপ্ন দেখি, আর যদি দুজনের স্বপ্ন মিলে যায় তবে সেটাই তো একদিন সত্যি হবে। কল শেষ করার পর আমি অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলাম। আকাশে পূর্ণিমার চাঁদ আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। মনে হলো চাঁদ যেন সাক্ষী হয়ে আছে আমাদের সম্পর্কের। আমি ফিসফিস করে বললাম, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। পরের দিন সকালেই ও মেসেজ করল, কেমন আছো, ঘুম ভালো হলো তো? আমি অবাক হলাম। এত যত্ন, এত খেয়াল অনেকদিন পর অনুভব করলাম। আমি লিখলাম, হ্যাঁ, তোমার কথা ভেবে ঘুম আসতেই দেরি হলো, কিন্তু স্বপ্নে তুমি এসেছিলে। ও সঙ্গে সঙ্গে উত্তর দিল, তাহলে আমিও তোমার স্বপ্নের মানুষ। সেদিন সন্ধ্যায় ও হঠাৎ লিখল, রুমকি, আমি আর একদিনও অপেক্ষা করতে চাই না, আমি তোমাকে দেখতে চাই, সত্যি সত্যি দেখতে চাই। আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম এই মুহূর্তটাই হয়তো আমাদের সম্পর্কের সবচেয়ে বড় বাঁক। আমি ধীরে লিখলাম, তাহলে চলে এসো, আমি অপেক্ষা করব। দিনগুলো যেন আর কাটছিল না। প্রতিটি সকাল যেন শুধু একটাই অপেক্ষায় ছিল, কবে ও আসবে, কবে আমি সত্যি সত্যি ওকে চোখের সামনে দেখব। বুকের ভেতরে এক অদ্ভুত কাঁপুনি কাজ করছিল, যেন কিশোরী বয়সে প্রথম প্রেমের উত্তেজনা। অথচ আমি তো বহু কিছু পেরিয়ে আসা এক নারী, জীবনের নানা ঘাত প্রতিঘাতের সাক্ষী। সেদিন বিকেলে ফোন এলো ওর কাছ থেকে, কণ্ঠস্বর ভরাট, তবুও ভেতরে লুকিয়েছিল উদ্বেগ। রুমকি, আমি শহরে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আসব। আমার বুক ধরফর করতে লাগলো, হাত কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। আমি ফিসফিস করে উত্তর দিলাম, আমি অপেক্ষা করছি শুধু তোমার জন্য। সন্ধ্যা ঘনিয়ে এলো। ঘরের ভেতর অকারণে আলো জ্বালিয়ে দিলাম, যেন অন্ধকার না থাকে কোথাও। প্রতিটি মিনিট মনে হচ্ছিল ঘণ্টার মতো দীর্ঘ। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। হাত কাঁপছিল এতটাই যে লক খোলাও যেন কঠিন হয়ে গেল। দরজা খুলতেই চোখের সামনে দাঁড়িয়ে সে, আমার সেই বন্ধু যে এতদিন শুধু শব্দে আর কল্পনায় ছিল। ও হাসল। সেই হাসিতে ছিল অদ্ভুত উষ্ণতা, যেন সমস্ত ক্লান্তি গলে যায়। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। কয়েক মুহূর্ত পরে শুধু বললাম, তুমি সত্যিই এসেছ? ও মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ রুমকি, প্রতিশ্রুতি ভাঙতে আমি জানি না। ঘরে ঢুকতেই চারপাশে যেন অন্যরকম আবহ তৈরি হলো। আমি জলে গিয়ে দিলাম, আর ও তাকিয়ে রইল আমার চোখের দিকে। কোনো কথা বলছিল না, শুধু চুপচাপ তাকিয়েছিল। সেই নীরবতাতেই যেন হাজারো কথা লুকিয়েছিল। আমি লজ্জা সামলে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? ও হেসে উত্তর দিল, কারণ আমি বিশ্বাসই করতে পারছি না এতদিন যে মানুষটাকে শুধু কল্পনায় দেখেছি সে আজ আমার সামনে। আমার বুকটা আবারও কেঁপে উঠল। এত ভালোবাসা, এত আন্তরিকতা কোথায় লুকিয়েছিল এতদিন? রাত নামতে থাকল। আমরা একসাথে বসে গল্প করছিলাম, কিন্তু সেই গল্প আর সাধারণ কথোপকথন ছিল না। সেখানে ছিল স্বপ্নের রং, আবেগের আগুন আর এক অদ্ভুত টান। ও বলল, রুমকি, তুমি জানো, তোমার চোখে একটা অদ্ভুত গভীরতা আছে। মনে হয় এই চোখের ভেতরেই আমি ডুবে যেতে পারি। আমি মৃদু হেসে বললাম, তাহলে সাবধান থেকো, কারণ এই গভীরতা থেকে বেরোতে পারবে না। আমরা দুজনেই হেসে উঠলাম।
কিন্তু হাসির ভেতরেই জমে উঠছিল এক নীরব উত্তেজনা। রাত যখন আরও গভীর হলো, জানালার বাইরে শুধু বাতাসের শব্দ আর ভেতরে ঘরের নিস্তব্ধতা। ও আমার দিকে এগিয়ে এসে ধীরে বলল, রুমকি, আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো তোমাকে একা থাকতে দেব না। আমার চোখ ভিজে গেল। আমি মৃদু কণ্ঠে উত্তর দিলাম, তাহলে আমিও তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো তোমাকে হারাতে দেব না। রাতটা ছিল অদ্ভুত নীরব। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরের কুকুরের হালকা ডাকে সেই নীরবতা ভেঙে যাচ্ছিল। উঠোনে শিশির জমে চকচক করছে, আর সেই আলোয় রুমকি ভাবির মুখটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ তাকিয়েছিল ভাবির দিকে। এতগুলো দিন ধরে যে কথাগুলো বুকের ভেতর জমেছিল, আজ সেগুলো আর চেপে রাখা গেল না। রুমকি ভাবি ধীরে ধীরে বলল, তন্ময়, আমি যতবার তোমার দিকে তাকিয়েছি ততবার মনে হয়েছে তুমি আমার কাছে শুধু স্বামীর ছোট ভাই নও। তোমার চোখের ভাষা, তোমার যত্ন, তোমার চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকা, এসব আমাকে এমন এক টানে বেঁধেছে যেখান থেকে আর মুক্তি নেই। আমি লড়াই করেছি নিজের সঙ্গে, সংসারের নিয়মকানুনের সঙ্গে, কিন্তু আজ আর পারছি না। তন্ময় এগিয়ে এসে আস্তে করে বলল, ভাবি, আমি তো অনেক দিন ধরে এই চাইছিলাম। আমি জানি সমাজ মেনে নেবে না, কিন্তু তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরে থাকো, তবে আমি সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারবো। রুমকি ভাবির চোখ ভিজে উঠল। তিনি ফিসফিস করে বললেন, তন্ময়, আমি তোমার সঙ্গে থাকব, যা হওয়ার হবে, কিন্তু আমি আর নিজের মনের বিরুদ্ধে যেতে চাই না। সেই মুহূর্তে তন্ময় রুমকি ভাবির হাত শক্ত করে ধরে ফেলল। চারপাশের পৃথিবী যেন মিলিয়ে গেল, শুধু তারা দুজন আর তাদের ভালোবাসা রয়ে গেল। পরের ভোরে গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। কেউ বলল রুমকি ভাবি তন্ময়কে নিয়ে পালিয়েছে, কেউ আবার ফিসকিস করে বলল ওরা শহরে গিয়ে নতুন জীবন শুরু করেছে। সমাজের চোখে এটা ছিল দোষ, কিন্তু তন্ময় আর রুমকির চোখে এটা ছিল মুক্তি। রুমকি ভাবি শেষবারের মতো পিছনে তাকালেন। পুরনো সংসার, বাঁধন, সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। মনে হলো জীবনের এক অধ্যায় শেষ হলো, অপরটি শুরু হলো। তন্ময়ের হাত ধরে তিনি পা বাড়ালেন অজানা ভবিষ্যতের দিকে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।